আমাকে কেন আটকালে আয়রা? ফারিস তোমার প্রাক্তন স্বামী বলে মায়া হচ্ছে। ফারিসের নিকট হতে জুনাইদের নিজ দায়িত্বে টেনে ধরলো লিফটের কাছাকাছির দিকটায় নিজে এসেছে। ওই দিকটায় পৌঁছানোর পরপরই নিজের বাম হাতে আবদ্ধ জুনাইদের পুরুষত্ব ডান হাত খানা নিজের মুঠোয় হাতে ছেড়ে দাঁড়ালো। আখমতে প্রতিবম্বিত শ্বাস টানতে আরম্ভ করলো। রমণের এহেন অস্বীকারোক্ত দশা দেখে ঘাবড়ালো জুনাইদ। আদলের অভিব্যক্তি টানালো তবুও পরপরই নবনীর অথচ গম্ভীর দৃষ্টিস্বরে শুধালো উপরোক্ত প্রশ্নটি। জুনাইদের নিকট হতে এহেন অপ্রস্তুতকর প্রশ্ন থমকে গেল আয়রা। বুকের হাত ঠেসে ধরে হাঁপাতে থাকা রমণীর শীতল এবং দীর্ঘ পল্লবযুক্ত মায়া আখি যুগল সাহায্য তাকালো জুনাইদের প্রাণে। যে আপাতত তার দিকে চেয়ে কপাল কুঁচকালো। আয়রা কিছুক্ষণ নিরুত্তর রয়, চোখে মুখে নানান উদ্গত রয়ে সয়ে সে প্রতি উত্তর করলো জুনাইদের কঠোর প্রশ্নটি না সিনক্রেট হোক তা চায়নি। জুনাইদের প্রশ্ন থামলো না। সে এক ভ্রু উঁচিয়ে ফের শুধালো, কণ্ঠে তার যথেষ্ট দাপুটে ক্রুদ্ধতা। ও তোমাকে নিজে বলে দাবি করেছিল আয়রা। ক্যান ইউ ইমাজিন দ্যাট হোয়াট হি সেইড? ক্যান ইউ জাস্ট থিঙ্ক? জুনাইদের শেষ প্রশ্নটি লুকিয়ে অধিকারবোধে যা হয়তো সে নিজেও অনুভব করতে পারেনি। সে অধিকারবোধে মিছে রয়েছে একাগ্রতা, একনিষ্ঠতা। তার হিংস্র রূপের বিপরীতে আয়রার শান্ত দৃষ্টি ভেসে আসে। রমণী নিজের নারী ছোড়া ধন নিজের অংশ আমিরার প্রাণে কোমরে হাত দুটি এগোলো। মোলায়ম হাতে কেবল তুলে আগলে নেয় মেয়েটাকে। জুনাইদের মিশ্রণ ফর্সা কপাল তখনও কুঁচকে, চল সম্পূর্ণ শক্ত। আয়রার তরফ হতে সে উত্তর তখনও আসে না জুনাইদের শান্ত করতে পারে, তাও অত হিংস্রতাও রূপান্তর করতে পারে শীতল জলে। আয়রার সাথে সাথে জবাব দিল না, প্রথমে নিজেকে ধতস্থ করলো। ফারিসকে হাসপাতালে দেখতে পাওয়া আয়রার জন্য সবচেয়ে বাজে এক পরিস্থিতির সাথে অভিজ্ঞতা ছিল। সেই প্রশ্নের জবাবের পরিবর্তে আয়রা আমিরাকে সযত্নে বুকের মাঝে গেঁথে ধরতে ধরতে পাল্টা প্রশ্ন ছুড়ল, মিস্টার সাহেরিয়া, আপনি কি অনুভব করেছেন? কিছুক্ষণ পূর্বে আপনি কি বলেছেন? ভ্যাবাচাকা খেল জুনাইদ। তার প্রশ্নের উত্তর মোটেও তা নয়। তার সম্ভবত সুন্দর গাড় এবং ভ্রু দুটো কুঁচকানো দ্বিগুণ। আয়রার প্রশ্নর আগা মাথা বুঝতে উঠতে না পেরেই দ্বিধায় শুধালো, মানে মানে এই যে আপনি আমার নিজে বউ বলেছেন, মানে মনে করুন। জুনাইদের অসম্ভব রকম কুঁচকে থাকা ভ্রু দুটি এ পর্যায়ে এসে শীতল হলো। বিরক্তি যেন হুট করেই মুখ থেকে উবড়ে গেল। পরিবর্তন ভরা করে একরাশ অস্বস্তিতা কি জবাব দেবে সে? জুনাইদ যে তখন অত্যন্ত বাজে রকমের ইনসিকিউরিটি এবং পজেসিভ হয়েছিল কেন তা কি সে জানে? জানে হয়তো নিজের সাথে নিজের এই দ্বিধাদ্বন্দ্ব আয়রাকে কোনোরূপ বুঝতে না দিয়েই সে তৎক্ষণাৎ নিজের উঁচু নাক বজায় রেখেই বলল, বউ বলেছি। কাবিননামায় তো তাই ছিল। তাহলে বলতে কি প্রবলেম? আয়রা কণ্ঠস্বর অতি শান্ত। তাদের জুটি হলো সবচেয়ে আলাদা। একজন অত্যন্ত ক্ষুদ্র জিনিসও যদি রেগে যায় তবে অপরজন তার শান্ত মস্তিষ্কে সামলে নেয়। এই মুহূর্তে জুনাইদি ফারিসের ব্যাপারে হাইপার হয়ে থাকলেও আয়রা নিজেকে সংযত রেখেছে। আপনি তো মেনে নেননি আমাদের, তাহলে এটা বলতে আপনার সমস্যা হলো না? জুনাইদ এই বিষয়টাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইল। স্বাভাবিক কণ্ঠে ঘাড়ে হাত বুলিয়ে জবাব বলল, পরিস্থিতি অনুযায়ী ট্যাকেল দিয়েছি। আমিরা আমিরা ইজ মাই প্রিন্সেস, ইউর নো। আর ফারিস তোমার এক্স হাজবেন্ড ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিল। জুনাইদের শেষটুকু বলতে গিয়েও বিধে যেন। আয়রা পাল্লা কোনো প্রশ্ন করলো না। সে মেনে নিল। কথাটি মিথ্যে নয়, জুনাইদ আমিরার প্রতি দুর্বল, একটু নয় অনেকটাই। সে সুদূর থেকেই হয়তো আয়রা তার লক্ষ্য করেছে ইদানিং। ততক্ষণে তাদের পাশে থাকা এলিভেন্ট থেকে লোকজন বেরিয়ে এলো। মুহূর্তে খালি হয়ে এলো সম্পূর্ণ এলিভেন্ট। জুনাইদ তা দেখে আয়রার উদ্দেশ্য আওড়ালো কামফাস্ট। আয়রা বিনা বাক্যে এলিভেন্টে উঠে পড়ল। জুনাইদ ফের খচিত বাটনিতে চাপ প্রয়োগ করে আয়রার পাশাপাশি এসে এসে দাঁড়ালো। দুপকেটে হাত গুজে দক্ষ পুরুষালী ভঙ্গিমায় দাঁড়ালো। মনের মাঝে হাঁসফাঁস করলো তার। সে নিজের গভীর নীল চোখ দুটো ঘুরিয়ে এক পলক তাকালো আয়রার প্রাণে, যে আপাতত অন্য কোনো কল্পনায় বিচরণ করতে ব্যস্ত। জুনাইদ নিজের নীল চোখ দুটো ছোট ছোট করে চাইলো। ঠোঁট কামড়ে বুঝে ওঠার চেষ্টা করলো বাচ্চার বুকে জড়িয়ে পচা 5 ফুট 5 ইঞ্চি মেয়েটার ভাবাবেগ সাক্ষম হলো না অবশ্য। মেয়েটা কি ফারিসের কথা চিন্তা করছে? হয়তোও পারে। নিজের দ্বিগুণতা ধরে রাখার বড্ড দায়ে দেখা দিল। মনের ভেতরকার উচ্চানোর ঢেউ সামলে দিয়ে ওঠার পূর্বেই তার দোলচাপা খেয়ে বেড়ে উঠল এহেন চিন্তা ভাবনা। নিজের অনিয়ন্ত্রিত ভাবনা হতেই অবশেষে প্রশ্নটি করে বসলে পুরুষটি, তোমার কি
তোমার কি তোমার এক্স হাজবেন্ডকে দেখে কষ্ট হচ্ছে? জবাব দিল না রমণী। নিঃশব্দে দাঁড়িয়ে রইল এলিভেন্টে, চেয়ে রইল সামনের ফুটে ওঠা তাদের অবয়নের প্রাণে। দৃষ্টি তার স্থগিত। জুনাইদ আয়রার ভাববেগ বুঝতে না পেরে ফের শুধালো, হার ব্রেক হচ্ছে? শেষ অন্ত হাসে তরণী, বিদ্রুপের স্বরে বলল, নাশ হয়ে গিয়েছে। স্বস্তি পেল না যেন জুনাইদ। উত্তাল সমুদ্রের ন্যায় মন শান্ত হলো নিমিষে। জুনাইদ ভেবেছিল আয়রার হৃদয়ে কোনো এক কঠোরেতে বন্দী রয়েছে ফারিস নামক তাগোরা জুটিতে। সেই ভাবনায় রেশকে অনুগত করে জুনাইদ প্রশ্ন করে বসলো, তাহলে তোমারও ওর জন্য কোনো অনুভূতি নেই? হাসে অল্প আয়রা, বিন্দুমাত্র সময় ব্যয় করে জবাবখানা বলে না। অস্বস্ত হলো জুনাইদ। খানিকটা সময় তাদের মাঝে নীরবতা বহমান রইল। অতঃপর দীর্ঘ এক নীরবতার শেষ প্রান্তে এসে আয়রা নিজ থেকে একাই বিড়বিড় করে উঠল, আপনার কি মনে হয় আমার মনে এখনো তার জন্য এক জায়গা থাকবে এতটাই সহজ? সহজ নয়। আমিরা জন্মানোর মাত্র ১.৫ বছরের মাথায় আমি যার পরকীয়ার কথা জানতে পারি, এমন নিকৃষ্ট ঘটনা অবগত হওয়ার পরও সাথে দিনের পর দিন সংসার করতে পারি কেবল এই আশায়, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, আবারও ফারিস দিনের পথে ফিরে আসবে। যে আমার মেয়ের হেনস্থাতেও চুপ করে থেকেছে, তার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। আমি একজন স্ত্রী হিসেবে বড্ড নাজুক হলেও একজন মা এবং আল্লাহর বান্দা হিসেবে অবেদ্য এক কুঞ্জলীয়। মেয়েদের কখনো নরম হতে নেই, মায়েদের হতে হয় পাহাড়ের ন্যায় অটল, সমুদ্রের ন্যায় শক্তিশালী এবং আকাশের ন্যায় বৃহৎ আশ্বস্তন। আর আমি ফাহমিদা শেখ আয়রা, নিজের মেয়েকে কথা ভেবে সে পাপিকে দিনের পথে ফেরাতে চেয়েছে, যে ঘরে স্ত্রী সন্তান রেখে প্রতিদিন পতিতালয়ে যেত। আবার আমি সেই নারী যে কিনা নিজের সন্তানের জন্য সেই অট্টালিকা থেকে বেরিয়ে সমাজের নিম্ন কটুবাক্য এবং ডিভোর্সি তকমা গায়ে লাগাতে দ্বিতীয়বার ভাবিনি। আমি ফারিসের কাছে দুর্বল সত্তা হয়ে থাকা ও আমার মেয়ের কাছে আমি কঠোর এক দেওয়াল, যার অটল এবং দুর্বোধ্য কার্য পেরিয়ে পৃথিবীর কোনো বদনজর আমার মেয়েকে স্পর্শ করার ক্ষমতা রাখে না, আমি লাগতে দেব না। বলতে বলতে মাথায় চুমু খেয়ে সে মেয়ের মাথায়। জুনাইদের মনে হলো সে বুঝি আজ নতুন এক আয়রাকে উদ্ভাবন করেছে। সে কোন নারী নয়, স্ত্রী নয়, নয় কারো সন্তান। সে একজন মা, যে নিজের সন্তানের রক্ষার্থে পুরো পৃথিবীর সাথে লড়ে যেতে পারে। সে নির্মিষে চেয়ে রইল, অথচ আয়রা তার প্রাণে ফিরে না চেয়েও তার অনুভব করতে পারল। কয়েক সেকেন্ডের মাঝেই তারা এসে ছুটল তাদের সর্বশেষ গন্তব্যে। চতুর্থতলায় শিশু ডক্টর থাকে। জুনাইদ অ্যাপার্টমেন্টের প্রয়োজন পড়ল না। জায়নাব জুনাইদ শাহরিয়ার নিকট থেকেই এসবের প্রয়োজন পড়ে। ঢাকা শহরে সম্পূর্ণ হাই সোসাইটি যে চষে বেড়ায়, তার আবার এসবের কিসে প্রয়োজন? সে সরাসরি সেই হসপিটালের অথরিটির কাছে ফোন করলো। ডক্টর সালাউদ্দিন সম্ভবত আজ 10টার পর নিজের চেম্বারে চলে যাবে হসপিটাল থেকে। তা শুনে জুনাইদ নিজে হাতে ঘড়িতে একবার চোখ বুলিয়ে নিল। ইতিমধ্যে 10টা 10, অর্থাৎ ডক্টর বেরোনোর পথে। জুনাইদ সেই ডক্টরের কিছুক্ষণের জন্য থামানোর আর্জি জানালো অথরিটির কাছে। কথাবার্তার এক পর্যায়ে সে আয়রার কাছে এসে বসলো। সে দ্রুত, ডক্টর সম্ভবত এখনই বেরিয়ে যাবে, আমি কিছুক্ষণের জন্য আটকে রেখেছি। জুনাইদ সাথে আয়রার কেবিনে ঢুকলো। ততক্ষণে আমিরা জেগে পিট পিট করে নিজের ডাগর ডাগর আখি যুগলের মধ্যে সে আশেপাশ নির্ঘুট পর্যবেক্ষণ আবদ্ধ করলো। যেই না বুঝতে পারলো এই হসপিটাল, তখনই বাচ্চা তনু তার কেঁপে উঠল। আয়রার কাঁধে কাছে বোরকা খামছে মাকে ডাকলো ভীষণ নরম এবং দুর্বল সুরে, আম্মু জান, এটা কোথায়? আমার আয়রার মেয়ে জেগে উঠেছে বুঝতে পেরে তার মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করার চেষ্টা করলো, কেননা আমিরা হসপিটালকে বড্ড ভয় পায়। কোথাও না আম্মি জান, আপনি ঘুমোন। আয়রা নিম্নস্বরে আয়রাকে ভয় দিল না, সে নাচরবন্দা। মাথা উঁচিয়ে ঘাড় ঘুরিয়ে সাদা ডাক্তারি পোশাকের আবিত্ত মাঝ বয়সী লোকটিকে দেখা মাত্রই তার সংবেদনশীল কায়া যা বোঝা বুঝে গেল। ওনারা এত তো হসপিটাল, আপনি আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন তেনু ইঞ্জেকশন দিতে? আমিরা চক্ষু যুগল ছলছল করে উঠল। টাইটুম্বর হলো সল নোনা জল। অন্তকর ভীত হলো অজানা সংকয়। জুনাইদ দেখে ডক্টর সালাউদ্দিন উঠে দাঁড়ালেন। বড় ভালো করে চেনে তিনি জুনাইদ শাহরিয়াকে, এক নাম্বারের বেয়াদব ছেলে। ভদ্রতা ছিটে ফোটাও যার মাঝে নেই। ডক্টর সালাউদ্দিন উঠেই প্রথমে সালাম দিলেন, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। না, ডক্টর সালাউদ্দিন সালামের ফিরতি জবাবের আশায় জুনাইদের সালাম জানাননি। তিনি কেবল ভদ্রতার খাতিরে সালাম জানিয়েছেন এই উচ্ছৃঙ্খল পুরুষটিকে। অথচ জুনাইদ তাকে অবাক কথার সর্বোচ্চ পর্বত শৃঙ্খল তুলে নিয়ে জবাবের অত্যন্ত শীতল কণ্ঠে সালামের ফিরতি জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। এ শব্দটি সে আয়রার নিকট হতে বহুবার শুনেছে, অবশ্য শুধু
শুধু আয়রা নয়, তা আব্বু আম্মুও নিজেদের মধ্যে কথোপকথন শুরু করার পূর্বে একে অপরের সালাম জানাতো। তবে জুনাইদ কবু সেসবে আমলে না নিলেও আয়রার আসার পর হতে তার এসবের বেশ আগ্রহ জেগেছে। কেন কে জানে? সেই কৌতূহল হতেই এবং পরবর্তী সে যাতে আয়রার সালামের ফিরতি জবাব দিতে পারে, তাই সে নিজেও অভ্যন্তর করার চেষ্টা করেছে। তাছাড়াও আমিরাকে তাকে একেবার বলেছিল অবশ্য। ডক্টর সালাউদ্দিন হতভম্বিত হয়েছে রইল। এ ছেলে এতটা ভদ্র করে কবে হলো? পাশে একজন অতি সুন্দরী রমণী এবং তার কোলে বাচ্চা দৃশ্যমান হতেই সে আরও খানিকটা অবাক হয়। তাই তো সে ভেবেছিল যেন কোনো হঠাৎ জুনাইদ তাকে প্রয়োজন পড়ল। জুনাইদ তাদের কথোপকথনের মাঝেই আমিরাকে ভয় পেয়ে দেখে দ্রুত বেগে নেক করতে গেল তার কোলে নিতে নিতে শুধালো, হোয়াট হ্যাপেন্ড? আমরা ক্ষীণ স্বরে জবাবে বলল, তেমন কিছুই না। আমিরা হসপিটালে ভয় পায় একটু। জুনাইদ আমিরাকে কোলে নিতে নিতে তার প্রাণে নিজের নীল শায়েরের ন্যায় গম্ভীর আখি যুগলের সাহায্য দৃষ্টিপাত করলো। বুকে জড়িয়ে নিতে শুধালো নামনির কণ্ঠ, তাই নাকি প্রিন্সেস? আমিরের ওপর নিজ মাথা নাড়ালো জুনাইদ আমিরিয়ার মাথায় আলতো করে চুমু এঁকে আওড়ালো, ভয় পাই না মামনি। আমার প্রিন্সেস তো ব্রেইভ গার্ল, আঙ্কেল আছি না, সব ঠিক হয়ে যাবে। আমিরা কিছু বলার পূর্বে তার নজর যায় ডক্টর সালাউদ্দিনের হাতে হাতে প্রাণে। তিনি বসতে বসতে আপাতত তাদের বলেছেন, আপনারা বসুন প্লিজ। ডক্টর সালাউদ্দিন তখন ড্রয়ার হতে একটি ইঞ্জেকশন বের করেছিলেন। আয়রার চেয়ারে বসলো। জুনাইদের যেই না বসতে যাবে তখনই শোধালো বিপত্তি। আমিরা জুনাইদের প্রশস্ত বক্ষ বেজে বাঁ পাশে শার্টের কিছুটা অংশ নিজের তুলতুলে হাতের মাঝে পুরো পুরুষটির বুকের মুখ গুজে ফুপিয়ে বলে উঠল, তেলিজ ইঞ্জেকশন। আমিরার কাপা কাপা ভাঙন কণ্ঠস্বর চোখ উঁচিয়ে ডাক্তারের দিকে চাওয়াতে জুনাইদের চক্ষু চড়গাছা। ডক্টর সালাউদ্দিনের কাছে ইঞ্জেকশন। জুনাইদের স্থির কঠিন বুকের মাঝে কাঁপন ধরিয়ে দিল তা। বিদ্রুপ কিঞ্চিত কুঞ্চিত হলো শঙ্কর, কি এখন কি আমিরাকে ইঞ্জেকশন দেওয়া হবে নাকি? জুনাইদ তা করে দেখবে ভাবতেই তার বেচারার দম আটকে গেল। আমিরার ছোট ছোট ধূসর বর্ণবের চোখ দুটো মানসপটে ভেসে উঠল তা। মুহূর্তে তার গভীর ব্যক্তিত্ব উবড়ে গেল কোথাও। বাচ্চাটার মাথায় চুমু খেয়ে ফিসফিস কণ্ঠে আওড়ালো, আমাদের ইঞ্জেকশন দিতে হবে না প্রিন্সেস। আঙ্কেল তোমাকে ইঞ্জেকশন দিতে 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 দেখাতে পারবে না। চলো আমরা পালিয়ে যাই তোমার আম্মুর দেখার আগে। জুনাইদ সত্যি সত্যি তা করলো। আয়রা তখন ডক্টরের সাথে কথা বলেছিল। যেহেতু জুনাইদ আমিরার পরিস্থিতি সম্পর্কে অতটা অবগত নয়, সেহেতু সেই ডক্টরের সবকিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা দিতে আরম্ভ করলো। অপরদিকে এই সুযোগের কাজে লাগিয়ে জুনাইদ এক বাচ্চামো করে বসলো। এক পা দুপা করে পোছাতে আরম্ভ করলো। আয়রা নিজের পাশে জুনাইদকে না দেখে হঠাৎ করে কপাল কুঁচকে পাশে তাকালো। তাদের খোঁজে খোঁজে পিছু ফিরতে জুনাইদের দরজার কাছে দেখে কুঞ্চিত কপাল আরো কুঁচকালো। জুনাইদ ধরা পড়ার অপ্রস্তুত হলো। শটাং হয়ে দাঁড়িয়ে দুটি দৃষ্টি ওপাশ ঘোরালো। অস্থির মনি দ্রুত স্থির হলো। আয়রার দু চোখের মাঝে অস্বস্তি কাটতে শুধালো, কি? জুনাইদ স্বাভাবিক কণ্ঠ শুনেও আয়রার কণ্ঠ অস্বাভাবিক। সে দ্বিধাদ্বন্দ্বিত স্বরে শুধালো, আপনি ওখানে কি করছেন? জুনাইদ ঢোল গিলে গন্ধদেশ ভোজালো গলা খেকারি দিয়েই জবাবে বলল, কি করব, একটু পানি খাবো ভাবছি। ডক্টর সালাউদ্দিন ভ্রু কুচে আছেন দেখে তা দুজনকে হাজবেন্ড ওয়াইফই মনে হচ্ছে। জুনাইদ বিয়ে করলো কবে, আবার বাচ্চাই বা হবে কবে হলো? অদ্ভুত। সকল কিছু গুটিয়ে গেল, ঘেটে যাচ্ছে। তিনি পাশ থেকে পানির বোতলটা এগিয়ে দিতে দিতেই বললেন, মিস সাহেরিয়া, এ যে পানি। জুনাইদের কাছে অন্য কোনো রাস্তা রইল না। অগত্য হাতটা ভঙ্গিমায় ধীরে সুস্থে গিয়ে আয়রার পাশে বসলো। আয়রা একবার তার পাশে বসা পুরুষটির প্রাণে নজর নিবিষ্ট করল। ন্যানো সেকেন্ডের মাঝে তাও আবার ফিরিয়ে নিল। জুনাইদ দৃষ্টি আপাতত ইঞ্জেকশনের প্রাণে। আয়রা তা লক্ষ্য করলো। আয়রা ডক্টরের সাথে নিজের কথোপকথন অব্যাহত রাখলো। গতকাল একটু বেশি কান্না করেছিল মেয়েটা। এখন জ্বর 104 ডিগ্রি থেকে 103 ডিগ্রি, নামছে না। আর খাওয়ার রুচি নেই। বুঝতে পারছি, প্রেসক্রিপশনে কয়টা ওষুধ দিচ্ছি আর ডোজ দিয়ে দেবেন আর একটা। যদি ঔষধ খাওয়ার পরও জ্বর না নামে, আশা করছি নেমে যাবে। সিরাপ দিচ্ছি, ফার্মেসি থেকে কিনে নেবেন। আয়রার মাথা নাড়ালো। মাঝে জুনাইদ আচানক শুধিয়ে বলল, ওকে কি ইঞ্জেকশন দিতে হবে? ডক্টর প্রেসক্রিপশন লিখেছে। জুনাইদের কথায় তিনি মুখটা তুলে এক পলক চাইলো জুনাইদের প্রাণে। প্রতি উত্তর করলো না কেন, ওর জ্বর তো তেমন গুরুতর নয়, ইঞ্জেকশন দিতে হবে না এই জ্বরে। জুনাইদ বক্ষস্থলে যেন এই ক্ষণে পানি এলো। আপন
মনে রক্তিম ঠোঁট দুটো গোল করে শ্বাস পেল, অতঃপর জিহ্বা দ্বারা ঠোঁট ভোজালো। আমিরাকে নিচু কণ্ঠে বলল, আম্মু, ইঞ্জেকশন দিতে হবে না, ডোন্ট ওয়ারি। কিছুক্ষণের মাঝে কথাবার্তা শেষ, তারা বেরিয়ে এলো। জুনাইদ আমিরাকে নিয়ে ফার্মেসির দিকে এগোলো ওষুধের তাগিদে। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী নিজে দেখে দেখে সকল ঔষধ পরখ করে নিয়েছেন। পিছু পিছু অবশ্য আইরেও রয়েছে। প্রেসক্রিপশন অনুযায়ী কাশির সিরাপ, জ্বরের ওষুধ সহ ডোজ নিল সে। আয়রা ফার্মেসির ভিড় ভান্ডার না দাঁড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে কিছু সময়ের মাঝে জুনাইদ ওষুধগুলো নিয়ে এলো। আয়রা তাকে দেখে কাছে থাকা ওষুধগুলো নিজের হাতে নিতে নিতেই আওড়ালো, দিন আমাকে। জুনাইদ হাত গোটাতে গোটাতে জবাবে বলল, হু, নো নিন, আই ক্যান ক্যারিন বাই মাই সেলফ। তাদের কথোপকথনের মাঝেই আমিরা হঠাৎ গুনগুনিয়ে ডেকে উঠল, আঙ্কেল। আমিরা আওয়াজ ফিসফিসালো, যেন আয়রার কান অবধি পৌঁছায় তা। সে মাথাটা সামান্য ঝুঁকিয়ে কান পেতে শুনতে চাইলো কি বলতে চাইছে মেয়েটা। তাকাতে জুনাইদ বুঝলো না 3.5 বছরের বাচ্চার গায়ে আমিরার আদো আদো ভাঙ্গ বলি। সে ফের শুধালো, কি বললো মামনি? আমিরার নিজের মুখখানা হালকা উঁচিয়ে আওড়ালো, চকলেট। জুনাইদ না বুঝলেও আয়রার মুহূর্তের মধ্যে ধরে ফেলেছে মেয়েটার আকাঙ্ক্ষা। এমন অযাচিত ইচ্ছে তার ভ্রুকুটি হয়ে এলো। সাবধানী এবং কড়া স্বরে বুলি ছিল, না আমি জান, একদম না। জুনাইদ বুঝলো না কিছু, কেবল বুঝলো মেয়েটার বাচ্চাটাকে ধমকাচ্ছে। আমারও ছোট্ট আদলখানা একটুখানি হয়ে গেল চুপসে, ঠোঁট উল্টে কাঁদবে ভাত। জুনাইদ তা দেখে আয়রার উদ্দেশ্যে বলল, আহ, বকছো কেন? কি চাইছে? চকলেট? চকলেট চাইছে? জ্বরের সময় এসব খাবো? চকলেট খাবে? জুনাইদ আয়রার কথা শুনে মেলাম কণ্ঠে আমিরার হতে শুধালো। আমার নিঃশব্দের উপর নিজে মাথা নাড়ালো। জলে একটু মুরক্কি যুগল সেই স্নিগ্ধ চোখ দুটির মাঝে চেয়ে থেকে জুনাইদে খই ভাড়ালো। অনুভব করলো ভেতরে কিছু একটা ভেঙে চুরে আসছে। গণ্ডদেশ শুকিয়ে এলো তার। ঢোক গেলে ভাঙন কণ্ঠে আওড়ালো, আমন কান্না মাখা চোখ তাকাতে হয় না আম্মু। আপনার ধূসর বনের চোখ দুটিতে পানি দেখলো আঙ্কেলের বুকে ভেঙে আসে। মনে উচ্চাটন শুরু হয়। মন খারাপের যোগ জেকে বসে। অতঃপর ছোট করে চুমু আঁকালো পুরুষটি আমিরার ক্রোধদন্ত ভেজা আঁকি পল্লবে। সেই ছোঁয়াতে ছিল না কোনো বিস্নিস্তা, অন্য সন্তান বলে না কোনো অবহেলা। যা ছিল তার সবটুকুই পিতৃ স্নেহ। আয়রা চেয়ে রইল সেই দিক প্রাণে। নিজের সন্তান না হওয়া সত্ত্বেও কাউকে কি এতটা যত্ন রাখা যায়? তাও আবার জুনাইদ শাহরিয়ার দ্বারা এও সম্ভব? তা ভাবনাগুলোর মাঝে জুনাইদ ওর দিকে স্টেজে গিয়ে গুটিকর পলিথিন ভর্তি চকলেট কিনে নিয়ে এলো। সবকটা মোটামুটি এক্সপেন্সিভ ছিল। এইগুলোকে চকলেট দেখে আমিরা খুশি, আর দেখে কে ঔষধ খাইয়ে দিলে তো জ্বর থাকবে না, তাই না? জুনাইদ আয়রাকে যেতে যেতে প্রশ্ন করলো, আশা তো রাখছি। আয়রা নিচে রাস্তার দিকে তাকিয়ে থেকে তার প্রতি উত্তর করলো। জুনাইদ তা খেয়াল করলো। গাড়ির কাছে আসতে সে এগিয়ে গিয়ে কারো ডোর ওপেন করে দিল। আয়রা গিয়ে সেখানটায় বসলো। অতঃপর জুনাইদ ধীরে সুস্থে আমিরাকে হন্তস্থ করলো মায়ের কাছে। পরিবেশে নিজেও গিয়ে তাদের পাশে বসে পড়লো। পরপরই গাড়ি স্টার্ট করা হলো। আয়রা তখনও অন্যমনস্ক রমণীকে বাস্তবে ফেরাতে জুনাইদ ডাকলো তাকে। জুনাইদ মেয়েটার নির্লিপ্তি যেন বুঝতে পারছে। এই নাও, ওকে ঔষধটা খাইয়ে দাও। জুনাইদ পানির বোতল ঔষধটা আয়রার দিকেই বাড়িয়ে দিয়ে বলল, জুনাইদের চেয়েও আয়রাই ছলে বলে কৌশলে আমিরাকে ঔষধ খাইয়ে দিতে পারবে। তাই সে আপাতত এই দায়িত্ব আয়রার কাঁধে গছিয়ে দিল। আয়রা যেন হুঁশ পেল। সাধে কি তোমায় বয়রা ডাকি? জুনাইদের এমন কথায় এবারে রমণী কোনো তর্কে জড়ালো না। চুপচাপ পানির বোতলে আর ঔষধ নিয়ে আমিরাকে খাইয়ে দিতে আরম্ভ করলো। তা দেখে জুনাইদ খানিকটা চিন্তিত হলো। আয়রার মুড কি করলো, ঠিক কি হবে বুঝে উঠল না সে। তবে নিজের এহেন পরিবর্তনে যার পরপরই অবাক হয় সে। এক দৃষ্টিতে তার নীলমণি দুটো স্থির হয়ে থাকা আমিরার কেউ ঔষধ খাওয়ানোর চেষ্টা রত থাকায় আয়রার প্রাণে আনমনে বিড়বিড় করলো, আমার মতো মারামারি আর পার্টি করার জেদি ছেলে 22 বছরের রেকর্ড ভেঙে ফেললো। কি মারাত্মক ডেঞ্জারাস এই হিজাবিনী, জাস্ট লাইক আর কালো জাদুনি। জুনাইদের যেন কোনো এক ভয়ে আটকে গিয়ে কথাগুলো আওড়ালো। তার নজর দুটো তখন একরাশ মুগ্ধতা। নিজেই মুচকি হাসলো সে। এভাবেই তারা বাড়িতে পৌঁছে গেল। তবে বাড়িতে এসেই বাঁধলো এক বিপত্তি। বাড়িতে সম্পূর্ণ ফাঁকা। জুনাইদ তা দেখে কপাল কুঁচকলো, বিড়বিড় করলো, এরা আবার কোথাও উদয় হয়ে গেল। অতঃপর আয়রার প্রাণে নজর রেখেই শুধালো, তুমি জানো কিছু বলে গিয়েছে তোমায়? আয়রা নিজেও হতভম্বিত।
কই না তো, আমিরা আমি তো আপনার সাথে বেরোলাম, কথা বললাম, অথচ আমাকে তো কিছুই জানায়নি। এক কাজ করি, ফোন দিয়ে দেখি। জুনাইদ পরক্ষণই ফোন বের করে রুহানি সৈয়দের নাম্বারে ডায়াল করলো। রিং করতে তার রিসিভ হয়ে গেল। যেন তার একটি কলে অপেক্ষাতেই বসেছিলেন। তিনি বসেছিলেন। কল রিসিভ হতে জুনাইদ গম্ভীর স্বরে শুধালেন, হ্যালো মম, হোয়াট আর ইউ, ড্যাড কোথায়? তিন ছেলের কথায় জবাবে স্বল্প হেসে জবাবে বললেন, আমরা একটু তোমার নানুর বাড়ি এসেছি। বিস্মিত হয়ে পড়ল জোনাইদ। চল, বুঝে গেল তার, তাই বলে আমাদের একা ফেলে? ইমার্জেন্সি ছিল আব্বু। কবে ফিরবে? কালকে চলে আসবো। আজ থাকবে? হ্যাঁ থাকবো। আচ্ছা, আমি তোমার পরে ফোন করছি কেমন? আয়রা, খেয়াল রেখো। আমিরাকে দেখিয়ে রেখো, ফি আমানিল্লাহ। তিনি দ্রুত ফোন কেটে দিলেন। সামনে এমহাদ শাহরিয়া। তিনি মুচকি হাসলেন স্বামী প্রাণের চেয়ে। এমহাদ শাহরিয়া শুধালেন, ওরা কি সামলাতে পারবে সব? রুহানি সৈয়দের জবাবে হেসে বলেন, আয়রার ওপর আমার ভরসা আছে, আপনি চিন্তা করবেন না। আশেপাশে জুনাই অপর পাশে জুনাইদ তখনও তবদা খেয়ে রইল। পুরো বাড়িতে শুধু তারা তিনজন। জুনাইদ কি একওয়ার লাগবে না। এখন সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিভাবে আয়রাত দিয়ে করাবে? ও সব তো রুহানি সৈয়দ নিজে দায়িত্বে করে দিতেন। জুনাইদ একবার আর চোখে আমিরাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা আয়রার প্রাণে তাকালেন। জুনাইদের এত নার্ভাস লাগছে কেন? ও তো পুরুষ, তার উপর একটা নতুন নয় যে সে কোনো মেয়ের সাথে একা। এর আগেও সে ক্লাবে গিয়েছে, তবুও জুনাইদে আজ অস্বস্তি হচ্ছে অনেকটাই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। গল্প তাকদীর চলবে।